বছরের প্রতিটা ঋতুতে দার্জিলিংয়ের সৌন্দর্য একেবারে অন্য রকম। দার্জিলিং যতবারই যায় না কেন, তার চিরচেনা এই সুন্দর বাতাস যেন প্রত্যেকবার এক নতুন জায়গার সন্ধান দেয়। তাই দার্জিলিংকে আরও কাছ থেকে ছুঁয়ে দেখতে এবং এর সুন্দর আবহাওয়াকে গায়ে মাখতে এইবারে শিলিগুড়ি থেকে রওনা দিয়েছিলাম বাইক নিয়ে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তাই আমার শিলিগুড়ি থেকে দার্জিলিং বাইক নিয়ে যাওয়ার এই ছোট্ট অভিজ্ঞতার কথা কিছু আপনাদের সঙ্গে তুলে ধরবো। আপনারা এমন অনেকেই আছেন যারা চান বাইক নিয়ে পাহাড়ে ঘুরতে যাবেন, তাদের জন্য এই ভিডিওটা একেবারে পারফেক্ট। বাইক নিয়ে দার্জিলিংয়ে কিভাবে ঘুরবেন, কোথা থেকে বাইক ভাড়া পাবেন, কত খরচা হবে, কি সুবিধা কি অসুবিধা, সমস্ত কিছু তথ্য থাকবে এই ভিডিওতে। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। নভেম্বরের 30, বাড়ির কাছ থেকে একটা উবের বুক করে নিই। দুই বন্ধু মিলে শিয়ালদহ স্টেশন যাব বলে। মাত্র আধা ঘন্টার ভিতরেই আমরা পৌঁছে যাই শিয়ালদহ স্টেশন। স্টেশনের ভেতর প্রবেশ করে সোজা চলে যাই 12 নম্বর প্ল্যাটফর্মে, কারণ আমাদের আজকের বাহন বহু পরিচিত সেই 12343 দার্জিলিং মেল দেবে 12 নম্বর প্ল্যাটফর্মে। তবে যেহেতু এইবারে তড়িঘড়ি প্ল্যান হয়েছিল, তাই রিজার্ভেশনে সিট পাইনি, জেনারেলে যাওয়ারই সিদ্ধান্ত নিয়েছিলাম। আগে থেকে আমাদের এক বন্ধু গিয়ে জেনারেলে লাইন দিয়ে দিয়েছিল। আমরা প্ল্যাটফর্মে যেতেই দার্জিলিং মেল 12 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করে। তারপরে লাইন দিয়ে এক এক করে আমরা উঠে পড়ি জেনারেল কামরায়। শিয়ালদহ থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার জন্য দার্জিলিং মেলকে চুজ করার প্রধান একটা কারণ হচ্ছে এই ট্রেনের স্টপেজ খুব কম। হ্যাঁ, শিয়ালদহ থেকে নিউ জলপাইগুড়ি এই ট্রেনের মাত্র 5টি স্টপেজ রয়েছে এবং সিজন ছাড়া কিন্তু বেশ ভালোই ফাঁকা থাকে এই ট্রেন। একদম সঠিক সময় 10টা বেজে 15 মিনিটে শিয়ালদহ স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে দার্জিলিং মেল রওনা দিল হলদিবাড়ির উদ্দেশ্যে। যেহেতু রাতের ট্রেন ছাড়ার পর সেইভাবে কোনো কাজ করার থাকে না, একটাই কাজ থাকে ডিনার করা। আজকের আমাদের ডিনার এনেছিল আমাদেরই সহযাত্রী বন্ধু অমিত, যার ইউটিউব চ্যানেলের নাম ট্রাভেল শুটার অমিত। ছিল বাটার নান এবং তার সাথে চিকেন ভর্তা ও ডিম সিদ্ধ। অসাধারণ কম্বিনেশন এবং খাবার দাবারের টেস্টও ছিল সত্যি খুবই দারুণ। ডিনার করার পর দেখি ট্রেনের কামরায় বেশিরভাগ মানুষই ঘুমাচ্ছে, তবে আমি আর আমার বন্ধু বাদশা দুজনে গল্প করতে লাগলাম, কারণ জেনারেল কামরার লাইট বন্ধ হয়। গল্প করতে করতে আমরা অনেকটা সময় কাটানোর পর ঘড়িতে সময় যখন রাত 3টে বাজে, তখন আমরা পার করছিলাম ফারাক্কা ব্যারেজ। গেটে দাঁড়িয়ে এইটাকে উপভোগ করতে লাগলাম। তারপরে আমরা চলে এলাম মালদাতে আমাদের ট্রেন প্রায় 1 ঘন্টা আগে প্রবেশ করে যায়, তাই 1 ঘন্টা মালদা স্টেশনে এই ট্রেন হল্ট দেবে। আমরা স্টেশনে নেমে একটু ঘোরাঘুরি করলাম এবং চা চিপস এই সমস্ত কিছু খেয়ে নিলাম। দার্জিলিং মেলের জেনারেল কামরা মালদায় এলে বেশ খালি হয়ে যায়, তাই গিয়ে একটুখানি শুয়ে পড়েছিলাম এবং সকালে ঘুম ভাঙতেই চা বাগানের দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাই নিউ জলপাইগুড়ি স্টেশনে। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে একেবারে বাইরে বেরিয়ে যায় গাড়ি পার্কিংয়ের কাছে। এইখান থেকে আপনারা বিভিন্ন জায়গার গাড়ি পেয়ে যাবেন, দার্জিলিং, গ্যাংটক, নেপাল, তাছাড়াও যত রকম দার্জিলিং গ্যাংটকের অফবিট জায়গা রয়েছে সমস্ত জায়গার গাড়ি আপনারা এইখান থেকে পেয়ে যাবেন। অবশ্যই আপনারা দাম দরও করে নিতে পারেন। তবে আমরা স্টেশনের বাইরে বেরিয়ে একটা টোটো রিজার্ভ করে নিই 100 টাকা দিয়ে, কারণ আমরা বাইকে করে যাব দার্জিলিং। মাত্র 100 টাকা দিয়ে আমরা পৌঁছে যাই আশিঘর মোড়ের থেকে একটুখানি পার করে ইএম বাইপাসে, যেখানে রয়েছে একটা বিশ্বস্ত বাইক রেন্টাল সংস্থা বাইক বালে ভাইয়াদের স্টোর। বন্ধুরা, শিলিগুড়ি থেকে একটা টোটো রিজার্ভ করে আমরা একদম বাইক বালে ভাইয়ার যেখানে শোরুম, ঠিক ওই হচ্ছে মেন রোড, ওইখানে নামলাম। আর এই হচ্ছে বাইক বালে ভাইয়ার টোটাল এনাদের শোরুম। ভিতরে তো প্রচুর বাইক রয়েছে। গতবারে প্রায় 6-7 মাস আগে যখন এসেছিলাম, এখান দিয়ে স্কুটি নিয়ে গিয়েছিলাম দার্জিলিং। তবে এইবারে এসে অনেক কিছু চেঞ্জিং দেখতে পাচ্ছি, যেটা দেখে বেশ ভালো লাগছে। কোনো সংস্থার যখন উন্নতি হয় সেটা দেখে সত্যিই খুব ভালো লাগে। এই দেখুন, সামনেই করে দেওয়া রয়েছে অ্যাটাচ একটা
রেস্টুরেন্ট, যেটা খুবই দরকার ছিল। মানুষজন এসে এখানেই ব্রেকফাস্ট করতে পারে, চা, ম্যাগি, ডিম টোস্ট সমস্ত কিছুই পাওয়া যায়। তাছাড়াও এই হচ্ছে এনাদের বাইকের কালেকশান, সমস্ত কিছু তো আপনাদেরকে দেখাবো এবং এখান থেকে আমরা কি বাইক নিচ্ছি না নিচ্ছি, কত টাকাই বা রেট, সেই সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করবো। চলো দাদা, কেমন আছেন? একদম দাদা, ভালো আছি। আপনি কেমন আছেন? 6 মাস পরে চলে এলাম, খুবই ভালো রয়েছি। কিন্তু গতবারের থেকে এইবারে এসে আমি কিন্তু আপনাদের কাজ থেকে খুব ইমপ্রেসড। মানে বিজনেস কিভাবে বাড়াতে হয় এবং বিজনেসটাকে প্রপার কিভাবে পরিচালনা করতে হয় সেটা কিন্তু আমি দেখে খুব ইমপ্রেসড। ধন্যবাদ। একদম, আপনাদের অল ওভার ইন্ডিয়াতে 16টা সিটিতে আপনারা সার্ভিস দিয়ে দিচ্ছেন। তাছাড়াও দেখলাম যে মাত্র 2350 টাকায় আপনারা প্যাকেজ দিচ্ছেন, বাইক, তেল, থাকা, খাওয়া সমস্ত কিছু নিয়ে। এটা কিভাবে পসিবল দাদা? দাদা, যেহেতু নিজস্ব সবকিছু, মানে গাড়ি আমাদের, লিজ নেওয়া আমাদের, হোটেলস আমাদের, হোমস্টে আমাদের, তো পাহাড়ের যেহেতু সবকিছু যেহেতু আমাদের, আর এত বড় একটা নেটওয়ার্ক, মানে এই যে ট্রাভেলার্সের নিয়ে একটা ফ্যামিলি হয়ে গেছে, ওনাদেরকে এই সুবিধা দেওয়ার জন্য আমরা বাইক ওয়ালা ভাইয়া এই 2350 টাকাতে নিয়ে আসে, আর শুধুমাত্র স্টার্টিং। একদম একদম। আর শিলিগুড়িতে প্রচুর বাইক রেন্টাল সার্ভিস আছে, তবে সব থেকে বিগেস্ট হচ্ছে শিলিগুড়ির মধ্যে আপনাদের। 150টার ওপরে তো বাইক রয়েছে, তবে এইটা সব থেকে আমার ভালো লাগলো যে মানুষজন শুধু আসবে সেটাই খালি টিকিট করে ট্রেনে চলে আসুক, বাকি সমস্ত কিছু প্ল্যান তো আপনারা দিয়ে দেবেন। আমাকে যেমন পাঠিয়েছেন প্রায় 15টা না 16টা জায়গার পাঠিয়েছেন, 2 নাইট 3 ডেজ বা 1 নাইট 2 ডেজ এরকম প্ল্যান আপনারা সব করেই দিচ্ছেন। মিনিমাম দুজন হলে বেশ সব থেকে ভালো হয়, তাই না? বাইকে যেহেতু আপনি বাইক নিয়ে যাচ্ছেন তো দুইজনের তো সিট পজিশনস আছে, আর আপনি সিঙ্গেল আসলেও সিঙ্গেল হয়ে যায়, কিন্তু প্রাইসটা একটু ডিফারেন্ট হবে। কিন্তু অবশ্যই 2 নাইট মিনিমাম, দুইজনের মিনিমাম এবং 1 নাইট 2 ডেজের প্যাকেজ 2350। আর দাদা যেরকম এক্স্যাক্টলি বলেছেন যে এতগুলো পাহাড়ের ডুয়ার্স জায়গা আছে না, যেরকম কি তিনচুলি ধরুন, আপনার ধোত্রে ধরুন, আপনার বিজনবাড়ি ধরুন, আপনার এদিকে কালিম্পংয়ে অনেক জায়গা আছে, লাভা রিসর্ট বলুন, তারপরে সিকিমেও অনেক জায়গা আছে, দার্জিলিংয়ে অনেক জায়গা আছে, মিরিক বলুন, সিটং বলুন, এরকম অনেক কিছু জায়গা আছে যেগুলো কিনা শুধু কাস্টমাররা মেসেজ করলেই কিন্তু দাদা একেবারে লিস্ট পাঠিয়ে দেবে। কাস্টমাররা শুধু জানেন যে দার্জিলিং, সিকিম এন্ড কালিম্পং, কিন্তু তার ছাড়া দাদা অনেক ভালো ভালো জায়গা আছে যেখানে আপনি স্কুটি নিয়ে নিজের মতন, মানে এই যে নেপালি কালচার বা ধরুন এইভাবে যে জায়গাগুলো আপনি নিজের মতন ঘুরে আসতে পারেন। আর দেখলাম আপনাদের নেপালেরও একটা প্যাকেজ রয়েছে, তো নেপালের প্ল্যান করলে কিরকম কি লাগছে? সেম দাদা, অলমোস্ট যদি আপনি 2 ডেজ ডকুমেন্ট আমি বলে দিচ্ছি, নর্মালি আপনাকে যে আইডি প্রুফ লাগে সে আপনি সেম আইডি দেবেন, ড্রাইভিং লাইসেন্স দেবে, হয়ে যাবে। আর আপনার 2 নাইট 3 ডেজ যদি প্ল্যান করেন নেপালের, তাহলে 5299 করে প্রাইস আসবে, 5299 করে পার পারসন। আর এবং 2 নাইট 3 ডেজের জন্য এখান থেকে আপনি কন্যম বলে একটা জায়গা আছে, আপনি যান, ঘুরে আসেন, খুবই ভালো জায়গা। একদিন স্টে করেন, সেকেন্ড ডে আপনি মিরিক হয়ে পশুপতি হয়ে ঘুরে আসেন, আমরা কাস্টমাইজ করে আপনাকে দিয়ে দিব, যেভাবে আপনার বলবেন, কিন্তু ভালো জায়গা, আপনি নেপালে ঘুরে আসতে পারেন। সত্যি কথা বলতে এটা ওয়ান অফ দ্য বেস্ট লাগলো আপনাদের। আর তাছাড়া আপনাদের রোড অ্যাসিস্ট্যান্ট যেটা রয়েছে সেটা নিয়ে তো কোনো কথা হবে না। আমি গতবারে একটুখানি মুশকিলে পড়েছিলাম, কিন্তু আমি সঙ্গে সঙ্গে ফল পেয়েছি দাদা। এটা কিন্তু সব থেকে বড় কথা, যে মানুষ বাইক নিয়ে রাস্তায় ফেঁসে গেলে আপনাদের সার্ভিসটা। ওইটাই দাদা, মানে কি হয় যে বাইক রেন্টালস তো অনেক কাজ পাবেন আপনি, কিন্তু সার্ভিসটা আপনি সব জায়গা থেকে পাবেন না। প্রথম বেনিফিটস হচ্ছে যে বাইকওয়ালা ভাইয়ার 200টার উপরে না গ্যারেজ কন্ট্যাক্টস আছে, আপনি যে কোনো জায়গায় ফেসে যান, নিয়ারেস্ট গ্যারেজ অবধি আমরা গাইড করে দিব বা ফোন নম্বর শেয়ার করে দিব, বা ও আসে আপনাকে সার্ভিস দিয়ে দিবে। যদি আপনি বলেন যে না দাদা আমি পাচ্ছি না, মানে কোনো কিছু সাপোর্ট পাচ্ছি না, আপনি নিজে চলে এসেন, তো আমরা এখান থেকে একটা ব্যাকআপ ভেহিকেল পাঠিয়ে দিব, মানে আপনার জন্য একটা নতুন ভেহিকেল নিয়ে একজন গিয়ে আপনাকে রিপ্লেস করিয়ে দিবে। বা ধরুন একজন গ্যারেজ মেকানিক টিমও চলে গেল, কারণ এখানে আপনি ডান দিকে আপনি দেখেন এতগুলো ভেহিকেল সার্ভিস হচ্ছে ডেইলি বেসিসে, যে প্রত্যেক দিন এখানে আমাদের 7জন 8জন তো এখানেই থাকে, তো কেউ না কেউ গিয়ে আপনাকে সার্ভিস দিয়ে আসবে। তো এটার জন্য আপনি একদমই বেফিকর থাকবেন যে যদি আপনি গাড়ি এখান থেকে নিয়ে যাচ্ছেন, রাস্তায় কোনো মাঝখানে প্রবলেম হলে আপনি কিন্তু ফেস করবেন না, বাইকওয়ালা ভাই আপনার জন্য সঙ্গে। ওটার জন্যই বাইকওয়ালা ভাইয়াতে আসা। আর আপনাদের না সত্যি কথা বলতে এখন তো গ্যাংটক গেলে বা সিকিম ঘুরতে গেলে ইয়েলো নাম্বার প্লেট লাগছে, আগে তো ওটা ছিল না, তো ওটার জন্য কি সার্ভিস আছে আপনাদের? দাদা গ্যাংটকে এখন ব্রাঞ্চ হয়ে গেছে। আচ্ছা, গ্যাংটকে ব্রাঞ্চ হয়ে গেছে, এমজি মার্গে আপনি পেয়ে যাচ্ছেন। সিম্পলি আপনি এখান থেকে যদি শিলিগুড়ি থেকে আপনি বাইক ট্যুর করতে চান, এখানে চলে আসেন, এখানে স্কুটি বা বাইক যেটাবে আপনি নিয়ে যান, গ্যাংটকের ব্রাঞ্চে ড্রপ করে দিন, ওইখান থেকে আপনি এসকে নম্বর প্লেট, ইয়েলো নম্বর প্লেট আপনি গাড়ি নিয়ে নর্থ সিকিম চলে যান বা ইস্ট সিকিম চলে যান, যেটা কি রেস্ট্রিক্টেড এরিয়া। আচ্ছা, আর পারমিটের ব্যাপার সবকিছু বাইকওয়ালা ভাইয়া দেখে নেবে, আপনার গাড়ি রেন্ট ওটো সবকিছু, নর্থ সিকিমের টার্মিটও করে দেবেন। আর ধরুন কেউ এখান থেকে গাড়ি নিয়ে গ্যাংটকে গিয়ে 2 দিন থেকে তারপর নর্থ সিকিম করবে, তো গাড়ির ভাড়াটা কি রকম কি পড়বে? একদিনেরই ভাড়া লাগবে না 3 দিনের ভাড়া লাগবে? যেরকম আমাদের গাড়ি 2 দিন বসা থাকলো, ওটার কোনো আপনাকে চার্জেস দিতে লাগছে না। আচ্ছা, আপনি একদিন ব্যবহার করলেন, শুধু একদিনেরই রেন্ট পে করেন এখানকার গাড়ি, যেটা কি গ্যাংটকে গিয়ে বসে থাকলো। আচ্ছা, এবার গ্যাংটক থেকে যে 2 দিনের জন্য আপনি গাড়ি নিচ্ছেন, গ্যাংটকে ওই যে 2 দিনের গাড়ি রেন্টটা শুধু পে করেন, যেহেতু আমাদের গাড়ি বসা থাকলো, আপনি একটাই গাড়ি, মানে যদিন গাড়ি আমার হাতে থাকবে তদিনের রেট। আর আপনাদের তো 24 ঘন্টায় প্রাইসটা হয়, যেটা কোথাওই হয় না, আশা করি ডে ওয়াইজ হয়, মানে আজকে নিলাম কালকে দিলাম, আমাকে ভাড়া দিতে হবে, আজকে সন্ধ্যেবেলায় গাড়ি নিয়ে কাল সকালে
দিলে একদিনে ভাড়া দিতে হয়, কিন্তু আপনাদের 24 ঘন্টা আছে, ওটা যদি 3-4 দিনে খুব ভালো একটা সেভ হয়ে যায়, একটা দিন হিসাব মতো সেভ হয়ে যায়। এইটাই তো আমরা নিয়ে যাই। এক্স্যাক্টলি, এটা হচ্ছে ইউএসপি বাইক ওয়ালা ভাইয়ার, যে কোনো জায়গা যান বাইক ওয়ালা ভাইয়াতে আপনারা গাড়ির অপশন তো অনেক পেয়ে যাবেন। যেহেতু আমরা 3 জন ছিলাম, তাই ঠিক করলাম একটা রয়্যাল এনফিল্ড ক্লাসিক নেবো এবং একটা স্কুটি নেব, তাহলে আমরা একটুখানি চেঞ্জ করে চালিয়ে নিতে পারবো। এইখানে এনাদের রেস্টুরেন্ট থেকেই আমরা চা এবং ম্যাগি খেয়ে নিলাম। ততক্ষণে এখানে আমাদের ডকুমেন্টেশন হয়ে গেল। ডকুমেন্টেশন একদমই সোজা, শুধুমাত্র ড্রাইভিং লাইসেন্স লাগবে এবং আধার কার্ড লাগবে, তার সাথে 1 কপি পাসপোর্ট সাইজ ফটো, এবং স্কুটি ও বাইকের রেটগুলো আমি একেবারে স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা পজ করে দেখে নিতে পারেন। তাহলে বন্ধুরা, সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করে মন পছন্দের মতো হেলমেট এবং হ্যান্ড গ্লাভস এবং নি গার্ড নিয়ে আমরা রাইডটাকে স্টার্ট করব। চলুন, এই যে আমাদের বাহন, ভাই কিন্তু বেঁধে দিচ্ছে একেবারে রশ্মি দিয়ে আমাদের লাগেজটা। তাছাড়া এইসব লাগেজের জায়গাও করা রয়েছে, একেবারে সাইড ব্যাগ আনলে আপনাদের সমস্ত কিছু হয়ে যাবে। চলুন রাইড স্টার্ট করি। বন্ধুরা, শিলিগুড়ি থেকে প্রায় 25 কিলোমিটার জার্নি করে আসার পর আমরা এখন পৌঁছে গেছি দুধিয়া। আর যে ডিজাস্টারটা হয়েছিল দুধিয়াতে, যে ব্রিজটা ভেঙে গিয়েছিল, এখনও কিন্তু ভাঙা অবস্থায় রয়েছে, কাজ চলছে পাশ থেকে দেখুন। তবে রাস্তা কিন্তু চালু আছে, ডাইভারশন হয়ে রাস্তা এই দিক দিয়ে ঘুরে এই যে এইখানে একটা আপাতত ব্রিজ করা রয়েছে টেম্পোরারি, এই ব্রিজের ওপর দিয়ে চলে যাচ্ছে। তবে এই ব্রিজটা এখনও পর্যন্ত ঠিক হয়নি। দেখুন, আমরা তো দুটো বাইক নিয়েছি, একটা স্কুটি এবং একটা হচ্ছে এই যে ক্লাসিক, অল্টারনেট করে চালাবো। 1 ঘন্টা আমরা রাইড করলাম এবং একটুখানি ব্রেক নিলাম, চা খাবো, আবার রওনা দেবো মিরিকের উদ্দেশ্যে। তারপরে তো মিরিক থেকে দার্জিলিং যাবই। রাস্তায় যেতে যেতে বলেছিলাম একেবারেই রেস্ট নিয়ে নিয়ে আরাম করে যাব। আমরা এখন সিংবুলি ফাটাক থেকে জাস্ট একটা বাঁক উপরে উঠলাম। এইখানে পাওয়া যাচ্ছে এই সুন্দর ভিউ। এই ভিউ দেখে দাঁড়াবো না সেটা কি হয়? চলুন, এখানে একটা দোকান আছে, লেবু বিক্রি হচ্ছে আর কি আছে, দেখে একটু খেয়েও নি। এইখানে দিদির দোকান রয়েছে, ম্যাগি মোমো সমস্ত কিছু পাওয়া যায়। ম্যাগিও 50 টাকা এবং মোমোও 50 টাকা। আমরা মোমো ম্যাগি সব রকম মিলিয়ে নিচ্ছি, খেয়ে টেস্ট করব। আর ওইখানে রয়েছে লেবু, এটা হচ্ছে 15 টাকা পিস, ওই ধারে ছোটোটা হচ্ছে 10 টাকা পিস। এই যে মোমো 50 টাকায় 8 পিস রয়েছে, দেখে তো বেশ ইয়াম্মি লাগছে। চলো বাচ্চা ভাই। হ্যাঁ হ্যাঁ, পাহাড়ি মোমো তো নিয়ে কথাই হবে না ভাই। পাহাড়ে এসে প্রথম মোমো উদ্বোধন, এইবারের মতো ঠিক। মোমোর পরে এই হচ্ছে ম্যাগি, আর এই ভিউয়ের সাথে এখন এনজয় করব। ঘড়িতে সময় দুপুর 3টে। শিলিগুড়ি থেকে প্রায় 50 কিলোমিটার দূরে আমরা চলে এলাম এখন মিরিকে। এইখানে 2 মিনিট একটু ব্রেক করে তারপরে আমরা রওনা দেবো দার্জিলিংয়ের উদ্দেশ্যে। মিরিকের সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা হচ্ছে প্রায় 5000 ফুট এবং এইখান থেকে মিরিক থেকে দার্জিলিংয়ের দূরত্ব 45 কিলোমিটার। প্রায় আমাদের 2 ঘন্টা সময় লেগে যাবে। দেখুন ওই পারে ঠিক লেকের করে রাখা রয়েছে একটা ভিউ পয়েন্ট, মানুষজন ওইদিকে দোকান টোকানও রয়েছে, বেশ এনজয় করছে, ফটো টটো তুলছে। আর ঠিক এই দিকে করে রয়েছে একটা পার্ক এবং এই ব্রিজে কিন্তু সবাই ফটো টটো তোলে। আর এই মিরিক লেকে বোটিংও হয়, এই দেখুন বোটিং হচ্ছে। আচ্ছা, এই মিরিক লেকে কিন্তু প্রচুর বড় বড় মাছ রয়েছে এবং এদেরকে খাওয়ানো দাওয়ানোর জন্য লেকের সামনেই দেখুন দোকান বসেছে, পাউরুটি এবং মুড়ি, যেগুলোর দাম হচ্ছে 20 টাকা করে। চলো এই বাহ 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 বাহ, সব দেখুন এক ঝাঁক চলে এসেছে। ওহো,
একটু মারপিট করলে ভালো লাগতো নাকি? কেমন লাগলো বাচ্চা ভাই? খাইয়ে দাইয়ে তারপরে ওদেরকে ধরে খাবে তুমি? মিরিকের পরে গোপালধারা টি গার্ডেন, সীমানা ভিউ পয়েন্ট, পশুপতি মার্কেট এবং লেপচা জগৎ হয়ে তারপরে ঘুম স্টেশনের পাশ দিয়ে আমরা যাব দার্জিলিংয়ে। যেহেতু প্রায় সন্ধে সন্ধে হয়ে আসছে, এইখানে কিন্তু চারিদিক লেপচা জগতের কাছাকাছি কুয়াশায় পুরো ঢেকে যাচ্ছিল। আর সত্যি কথা বলতে এই রাস্তার অপরূপ সৌন্দর্য কোনো দিনও কমবে না, আপনি যখনই যান না কেন, সকাল বিকাল বা সন্ধ্যেতে। আমরা ঘুম স্টেশন পার করে ঢুকে যাই দার্জিলিং শহরে। তারপরে দার্জিলিং স্টেশন পার করে ক্লক টাওয়ার ও রামাদা হোটেলের পাশ থেকে গান্ধী রোড ধরে সোজা চলে যাই আমাদের আগে থেকে বুক করে রাখা হোটেল এভারেস্ট গ্লোরিতে। প্রবেশ করেই এই হচ্ছে রিসেপশন এবং রিসেপশনের পাশেই হচ্ছে এনাদের ডাইনিং সেকশন। তারপরে সিঁড়ি পথে উঠে ওপরে হচ্ছে এনাদের রুমগুলো। আমাদের যে রুমটা ছিল সেই রুমটা আপনাদেরকে দেখিয়ে দিই চলুন। হোটেলের সেকেন্ড ফ্লোরে আমাদের রুম ছিল। ওপরে উঠেই এইরকম লম্বা করিডোর এবং এইখান থেকে সুন্দর অপরূপ ভিউ, যেটা সকালে অবশ্যই আপনাদেরকে দেখাবো। রুম নম্বর ছিল আমাদের 402। প্রবেশ করেই ছিল একটা কিং সাইজ বেড, যেখানে আমরা 3 জন ছিলাম, খুব আরাম করে থাকতে পারবো। ছিমছাম রুমটা চারিদিকে সাজানো গোছানো ছিল, একটা আয়না সাজুগুজু করার জন্য, এবং তার সাথে অবশ্যই ছিল অ্যাটাচ টয়লেট, ওয়েস্টার্ন পট এবং অবশ্যই 24 ঘন্টা গিজার পরিষেবা ছিল। রুমে চেক ইন করেই আমরা একটুখানি ফ্রেশ হয়ে চলে যাই ম্যাল রোডে একটু ঘোরাঘুরি করে দেখার জন্য। দার্জিলিংয়ে যাওয়া মানেই এই গ্লিনারিসের হোপের সামনে ফটো তোলার লাইন, মল রোডে এসে একটুখানি আড্ডা মারা, গোল্ডেন টিপসের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাওয়া, আরও অনেক কিছু। তারই সাথে সেই দিনকে এইখানে বসে একটুখানি আড্ডা মারছিলাম এবং দেখা হলো আমার বহু পছন্দের এক ইউটিউবার মেঘ পিওনের ব্লগের শঙ্খদার সাথে। তার সাথে বেশ অনেকক্ষণ গল্প করলাম। গল্প করার পর আবার ফিরে এলাম আমাদের হোটেলে। যেহেতু একটু টায়ার্ড ছিলাম, ডাইরেক্ট ডিনারটা আমাদের রুমেই নিয়ে নিলাম। ডিনারে ছিল রুটি, ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা, পটল আলুর তরকারি, সালাড এবং তার সাথে চিকেন কষা। খেয়ে দিয়ে বেশ রাতে ঘুম হলো। আর সকালবেলায় রুম থেকে বেরিয়েই দেখা মিলল এই ধরনের কাঞ্চনজঙ্ঘার। এই আমাদের রুম থেকে বেরিয়ে বন্ধুরা, উফ কি দৃশ্য! বন্ধুরা, সিঁড়ি পথে উঠে চলে এলাম হোটেল এভারেস্ট গ্লোরির একেবারে টপ ফ্লোরে। এই ফ্লোরটা আমার বেশিরভাগ পছন্দের ফ্লোর, কারণ আমি বেশিরভাগ সময় এলে এখানেই থাকি। এখানে 3টি রুম রয়েছে। তার আগে দেখিয়ে দিই, এইখান থেকে যে ভিউটা পাওয়া যাবে, হোটেলের কোনো ফ্লোর থেকে এত সুন্দর ভিউ তো পাওয়া যায় বলে মনে হয় না। তারই সাথে এই দেখুন, এইখান দিয়ে অপরূপ কাঞ্চনজঙ্ঘা আপনারা দেখতে পাবেন, ওয়েদার ক্লিয়ার থাকলে এই রকম। এবং নিচে তো টয় ট্রেনের সবসময় আওয়াজ পাবেন। এই যে টয় ট্রেন দেখুন ঢুকছে, ওহো কি অপরূপ কম্বিনেশন, তাই না? আর এইটা হচ্ছে দেখুন দার্জিলিং টয় ট্রেন স্টেশন। চলুন তাহলে এই টপ ফ্লোরে যে দুটো রুম দেখাবো, তার প্রথমটা হচ্ছে 502 নম্বর রুম। দেখুন, রুমের ভেতর প্রবেশ করলেই প্রথমে পেয়ে যাবেন এই ধরনের অ্যাম্বিয়েন্স। রয়েছে কিং সাইজ বেড, যেখানে 3 জন শেয়ার করে খুব আরাম করে থাকতে পারবেন। সমস্ত রুমের মতো এই রুমেতেও বেডের পাশে পেয়ে যাবেন টেবিল, টেলিফোন পেয়ে যাবেন রিসেপশানে ফোন করার জন্য। ডেকোরেশনটা কিছুটা এই ধরনের, অবশ্যই প্রত্যেক রুমে টিভি আছে এবং ওয়াইফাই তো পেয়েই যাবেন। বসার বন্দোবস্তর জন্য এখানে এই ধরনের কিছু রয়েছে এবং তার সাথে অবশ্যই রয়েছে অ্যাটাচ টয়লেট এবং তার সাথে রয়েছে গিজার। চলুন, এর পাশে যে রুমটা আছে সেটা হচ্ছে 501 নম্বর রুম। ওই রুমটাতে আপনারা যদি বন্ধুবান্ধব আসেন, এই দেখুন 501 নম্বর রুমটা দেখুন, শুধু একটা কিং সাইজ বেড, এখানে 4 জন শেয়ার করে থাকতে পারবেন। তার সাথে রয়েছে একটা সোফা কাম বেড, যেখানে 1 জন থাকতে পারবেন। প্রত্যেকটা রুমে এই ধরনের বড় জানালা রয়েছে, যেখান থেকে পেয়ে যাবেন এই সুন্দর ভিউ। বন্ধুদের গ্রুপ যদি 5 জন আসেন, এখানে আরাম করে থাকতে পারবেন। তারই সাথে রুমের স্পেস কিন্তু বিশাল। দেখুন, সুন্দরভাবে সাজানো গোছানো, টিভি রয়েছে, আয়না রয়েছে সাজুগুজু করার জন্য, তার সাথে অবভিয়াসলি রয়েছে অ্যাটাচ টয়লেট। সকাল 10টা নাগাদ ব্রেকফাস্টে ব্রেড বাটার ও ডিমের পোচ খেয়ে ম্যালের উদ্দেশ্যে রওনা দিলাম।
প্রথমেই মেলে গিয়ে ঢুকে পড়লাম কেভেন্টার্সে। সকাল সকাল আমাদের দার্জিলিংয়ের হোটেল থেকে বেরিয়ে হাঁটা পথে চলে যাচ্ছি ম্যাল রোডের কাছে, আর সেখানেই পড়ে হচ্ছে কেভেন্টার্স। চলুন কেভেন্টার্সের ভিতরে যাই। এর আগে তো এখানে উপরে গিয়ে বসার জায়গা রয়েছে, সেখানে গিয়ে ব্রেকফাস্ট করেছি। এখন নিচে অনেক কিছুই পাওয়া যায় শপে, সেইখান থেকে কিছু কিনবো, কিনে খাওয়া দাওয়া করবো। চলুন। এই যে যাই নেবেন কুপন কাটতে হবে, আইসক্রিমের জন্যও কুপন কাটা হলো, এইখানে দিলে আইসক্রিম দেবে ভ্যানিলা। বাহ, এই নাও। মেলে বসে 3 বন্ধু মিলে অনেকটা সময় অতিবাহিত করলাম এবং যখন দুপুর হলো ফিরে এলাম হোটেলে। হোটেলে প্রবেশ করে রিসেপশনে পাশে রয়েছে এনাদের ডাইনিং সেকশন বা রেস্টুরেন্ট সেকশন, সেখানে গিয়ে বসে পড়লাম দুপুরের লাঞ্চের জন্য। লাঞ্চে ছিল ভাত, ডাল, ফুলকপি আলুর তরকারি, আলু ভাজা, পাঁপড় ভাজা, সালাড এবং ডিমের কালিয়া ও চিকেন কষা। লাঞ্চটা বেশ ভালোভাবে সারলাম এবং তারপরে স্কুটি নিয়ে আমি আর অমিত বেরিয়ে পড়লাম একটা অ্যাডভেঞ্চারাস ট্রিপ করতে। আমরা বেরিয়ে পড়েছিলাম দার্জিলিংয়ের একমাত্র ওয়াটারফলস দেখতে, যেটা দার্জিলিং শহর থেকে দূরত্ব প্রায় 6 থেকে 7 কিলোমিটার এবং যার নাম হচ্ছে রক গার্ডেন। বিকেলবেলায় সুন্দর টয় ট্রেন দেখতে দেখতে এবং অ্যাডভেঞ্চারাস রাইড করতে করতে আমরা পৌঁছাই রক গার্ডেন। ঘড়িতে সময় এখন বিকেল 4:30, আর ফাইনালি স্কুটি নিয়ে দার্জিলিংয়ের সব থেকে ডেঞ্জারাস পথ অতিক্রম করে, মানে দার্জিলিংয়ের যতগুলো রাস্তা আছে তার মধ্যে সব থেকে ডেঞ্জারাস রাস্তা এই রক গার্ডেনের। দার্জিলিং সিটি থেকে প্রায় 6 কিলোমিটার একদম এইরকম ডাউন হিলে স্কুটি নিয়ে আস্তে আস্তে এলাম, কোনো অসুবিধা হবে না, মনে সাহস থাকলে সব কিছু হয় বস। এখানে এলাম, মোটামুটি দেখতে পাচ্ছি না আর কোনো বাইক এসেছে কিনা, সবাই গাড়ি নিয়েই এসেছে, আর যেহেতু প্রায় সন্ধে ঘনিয়েই আসছে মোটামুটি যে সমস্ত দোকানপাতি রয়েছে বন্ধ হয়ে যাচ্ছে। এখানে এন্ট্রি করার জন্য 20 টাকার টিকিট রয়েছে, চলুন আগে টিকিট কাটি এবং ভিতরে প্রবেশ করি। বন্ধুরা এই হচ্ছে দেখুন টিকিট কাউন্টার এবং লেখাই রয়েছে 20 টাকা করে টিকিট। দার্জিলিংয়ের একমাত্র ওয়াটারফলস রয়েছে এইখানেই, দেখুন সবাই ফটো টটো তুলছে। চলুন। বাহ, এইরকম শীতকালে ঝর্ণার স্রোত কিন্তু বেশ ভালোই রয়েছে, খারাপ নয়। বাহ, দারুণ জায়গা ফটো সেশনের জন্য। এবং দার্জিলিংয়ের একমাত্র ওয়াটারফলসকে এনজয় করতে গেলে আপনাদেরকে আসতেই হবে এই রক গার্ডেনে। দেখুন এই পথ দিয়ে এসে আমরা কিন্তু ঝর্ণার আরেকটা ধাপ দেখতে পেলাম। এর উপরে কিন্তু আরও যাওয়া যায়, রাস্তা করে রাখা রয়েছে, ঠিক এই পথ ধরে ঘুরে ঘুরে কিন্তু উঠতে হবে সেই ওপরে। আমি আর ওপরে যাচ্ছি না, ওখানে আমার সাথে অমিত রয়েছে, একেবারে ছুটে ছুটে যাচ্ছে। বেশ ভালো জায়গা, কিন্তু ফ্যামিলি নিয়ে এলে ভালো সময় কাটবে। রক গার্ডেন ঘুরে আমরা হোটেলে ফিরে আসি, তারপরে চলে যাই আবার ম্যাল চত্বরে। কিছু কেনাকাটা তো করতে হবে বাড়ির জন্য। দার্জিলিংয়ের মার্কেট তো বহুবার গিয়ে দেখিয়েছি আপনাদেরকে, তবে এইবারে গিয়ে আর মার্কেটের ভিডিও সেইভাবে করিনি। হোটেলে রাত হতে ফিরে আসি এবং রাতের ডিনারে আজকে বলেছিলাম চিকেন ডিম কিছুই খাবো না, তাই নিয়ে নিয়েছিলাম পনির। হ্যাঁ, ছিল রুটি, আলু ভাজা এবং পনির বাটার মশলা। গুড মর্নিং বন্ধুরা, রয়েছি আমাদের দার্জিলিংয়ের হোটেল এভারেস্ট গ্লোরির ব্যালকানিতে। এই হচ্ছে আমাদের রুম, 402 নম্বর রুম। আর এই দেখুন এইখান থেকে ভিউ দেখুন, একেবারে নিচেই হচ্ছে দার্জিলিং স্টেশন এবং এইখান দিয়ে দেখুন টয় ট্রেন যাচ্ছে, কিন্তু এই দেখুন টয় ট্রেন পাস হচ্ছে। তাছাড়া ওয়েদারটা আজকে সকালবেলায় একদমই ক্লিয়ার, আর তার থেকেও সব থেকে বড় কথা এইখান থেকে ব্যালকানি থেকে দেখুন সুন্দরী ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা, একেবারে অনেকটা রেঞ্জ কিন্তু ভিজিবল। ওফ, অসাম লাগছে।
সকাল সকাল হোটেল থেকে আবার ব্রেকফাস্ট করে আমরা রওনা দিই শিলিগুড়ির উদ্দেশ্যে। আমরা নেমেছিলাম পাঙ্খাবাড়ি রোড হয়ে। সেই রোডটা কিন্তু খুবই ভালো। এসে আমরা বাইকের কাগজপত্র ও কি জমা দিয়ে দিই। তারপরে আমাদের যে সিকিউরিটি মানি নেওয়া হয়েছিল সেটা তো আপনাদেরকে বলাই হয়নি। বাইকের ক্ষেত্রে 3000 এবং স্কুটির ক্ষেত্রে 2000। বাইকের যেহেতু কোনো আমাদের চোট হয়নি, আমাদেরকে পুরো টাকাটা রিফান্ড করে দেওয়া হয়। তারপরে সেখান থেকে আমরা চলে যাই নিউ জলপাইগুড়ি স্টেশনে, কারণ আমরা টিকিট করে রেখেছিলাম তিস্তা তোরসা এক্সপ্রেসে। খুব আরাম করে ট্রেনে উঠে পরের দিন সকালে শিয়ালদা নেমে বাড়ি চলে আসি। বন্ধুরা, এইবারের ট্রিপটায় শুধুমাত্র গিয়েছিলাম আমরা রিল্যাক্স করতে, সেইভাবে কিছু ঘুরিনি। জানি অনেকেই কমেন্ট করতে পারেন যে কি ঘুরলে ভাই। দার্জিলিং তো বহুবার গিয়েছি, তবে এইবারে বিশেষ করে গিয়েছিলাম বাইক রাইডটাকে এনজয় করতে, অনেক রিলস বানাতে। যেই রিলসগুলো আমার ফেসবুকে এবং ইনস্টাগ্রামে আপনারা পেয়ে যাবেন, আমি লিঙ্ক কিন্তু ডেসক্রিপশানে দিয়ে দিলাম। বন্ধুরা, যদি এই ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করুন, আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দিয়ে সাহায্য করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।